খুব মুশকিলে পড়ে গেছি কবিরাজ মশাই। যখন ও ছিল না তখন ছিলই না, এখন কোত্থেকে যে ঘরে এসে জুটে বসলো। ও চলে গেলে এই ঘর আর ঘর থাকবে না। তা কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে কি? ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতে পারে, কিন্তু মশাই আয়ুর্বেদে যা বলছে তাতে তো। হ্যাঁ, বলেন কি? শাস্ত্রে বলেছেন পৈত্তিকান সন্নিপাতজান কফবাত সমুদ্ভবান। থাক থাক, আপনি আপনার এই শ্লোকগুলো আর আওড়াবেন না, এতে আমার ভয় কিঞ্চিত বেড়েই যায়। আচ্ছা, এবার কি করতে হবে সেটা বলুন। বলুন তো, খুব সাবধানে রাখতে হবে ওকে। হ্যাঁ, সেটা তো ঠিক কথাই, কিন্তু কি বিষয়ে সাবধান করতে হবে সেটা একটু স্থির করে দিয়ে যান। আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে একেবারে খেতে দেওয়া যাবে না। হ্যাঁ, দেখুন ছেলে মানুষ, এই দিনরাত ঘরের মধ্যে বন্দি করে রাখাটা ভারী শক্ত। তা কি করবেন বলুন? এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষপথ। কারণ শাস্ত্রে তো বলেইছে অপস্মারে জ্বরে কাশে কামলায়াম হলিংকে। থাক থাক থাক, আপনার শাস্ত্র থাক। আচ্ছা, ওকে কি ঘরের মধ্যে বন্দি করেই রাখতে হবে? না মানে এছাড়া কি কোনো উপায় নেই? কিছু না, কারণ পবনে তপনে চৈব। না থাক, ওই চৈব মানে ওই চৈব নিয়ে আমার আর কি হবে বলুন? আপনি বলুন আমায় কি করতে হবে। বেচারা নিজের রোগের দুঃখ কষ্টটা মুখ বুজে সহ্য করছে। আপনার দিয়ে ওষুধটা খাবার সময় ওর কষ্ট দেখলে আমার নিজের বুকটাই ফেটে ওঠে। বলুন তো, সে কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। আর তাছাড়া মহর্ষি চাবন তো বলেছেন ভেষজং হিতবাক্যাঞ্চ তিক্তং আশু ফলপ্রদম। হ্যাঁ, আজ তবে উঠি মহাশয়। এই রে, ঠাকুরদা এসছে, সর্বনাশ করলে। কেন? আমাকে তোমার কিসের ভয়? তা তুমি যে ছেলে খেপাবার সর্দার। তুমি তো ছেলেও নও, তোমার ঘরেও কোনো ছেলে নেই, আর তোমার খেপাবারও বয়স গেছে। তবে তোমার ভাবনা কি? তা ঘরে ছেলে যে এনেছি গো। সে কিরকম? আরে আমার স্ত্রী তো পোষ্যপুত্রের জন্য খেপে উঠেছিল। সে তো অনেক দিন আগেই শুনেছি, কিন্তু তুমি যে নিতে চাও না। কিন্তু তা জানো তো ভাই, কত পরিশ্রম করে টাকা করেছি, কিন্তু এই কোথা থেকে একটা অচেনা অজানা ছেলে এসে আমার বহু পরিশ্রমের টাকা বিনা পরিশ্রমে ক্ষয় করবে, সে কথা আমার ভাবলেও খারাপ লাগতো। কিন্তু ভাই কি যে বলবো, এই ছেলেটাকে না আমার কিরকম একটা ভালো লেগে গিয়েছে। তাই এর জন্য টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার পরম ভাগ্য। তা আগেও টাকা উপার্জন করতাম, মানে সে একটা নেশার মতো ছিল, না করে কোনো মতে থাকতে পারতাম না। কিন্তু এখন এই ছেলেটা সব পাবে জেনে একটা ভারী আনন্দ পাই। বেশ বেশ ভাই, তা ছেলেটি কোথায় পেলে বলো দেখি। ওই আমার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো। ছেলেবেলা থেকে তার মা নেই, আবার ওই দিন তার বাপও মারা গেছে। আহা, তবে তো আমাকে তার দরকার আছে। না না ভাই না, এই কবিরাজ বলেছে তার শরীরে নাকি বাত, শ্লেষ্মা, পিত্ত এমন ভাবে প্রকোপিত হয়ে উঠেছে, তার আর বেশি আশা নেই। আর তোমার তো এই ছেলে পিলেকে বাইরে বার করাটা এখন বুড়ো বয়সের খেলা হয়ে উঠেছে, তাই তোমাকে একটু ভয় করি আর কি। মিছে বলনি, সত্যি ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র আর হাওয়ারই মতো। কিন্তু ভাইয়া, ঘরে ধরে রাখবার মতো কিছু খেলাও যে আমি জানি। তা আমার কাজকর্ম সেরে আসি, তারপর ওই ছেলেটির সাথে ভাব করে নেব। দই চাই, দই, ভালো দই, দই চাই, দই। দইয়ালা, দইয়ালা,
ও দইয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার কাছে তো পয়সা নেই। কেমন ছেলে তুমি? কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে যে আমার কি হয়েছে। আচ্ছা আচ্ছা দইয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শামলি নদী, কি জানি, তোমাদের গ্রাম হয়তো আমি দেখেছি, কিন্তু কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিনও গিয়েছিলে নাকি? না, কোনোদিনও যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের, খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে, তাই না? ঠিক বলেছো বাবা, ঠিকই বলেছো। মানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ, আমাদের গয়লাপাড়ার মেয়েরা শাড়ি পরে জল তুলতে তো যায়, তবে তবে তারা সবাই যে লাল শাড়ি পরে যায় তা কিন্তু নয়। তবে বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিনও সেখানে গিয়েছিলে। সত্যি বলছি দইয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে বেরোতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে ওই তোমার মতো দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঘ কাঁধে নিয়ে, ওই রকম দূরের রাস্তা দিয়ে। মরে যায়, দই বেচতে যাবে কেন বাবা? এই এত এত পুঁথি পড়ে পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারের, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে দূরে দূরে গ্রামে বেচে বেচে বেড়াবো। কিরকম তুমি বলো? দই দই ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হাই পোড়া কপাল, এই সুরও কি শিখবার সুর? না না, আমার শুনতে খুব ভালো লাগে গো। আকাশের খুব শেষ থেকে যখন পাখির ডাক শুনলে মনটা খুব উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার কেমন মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এই এক ভাঁড় দই তুমি খাও। হ্যাঁ, আমার তো পয়সা নেই গো। এমা না না, পয়সার কথা বলো না, একটু দই তুমি যদি খাও আমি কত খুশি হব। আচ্ছা, তোমার কি অনেক দেরি হয়ে গেল গো? না না বাবা, আমার দেরি হয়নি। দই বেচতে যে কত সুখ তা তো তোমার থেকেই শিখে নিলুম। দই দই ভালো দই, সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে গোয়ালাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধেবেলা মেয়েরা দই পাতে, সেই দই। দই দই ভালো দই।